করতে হবে এরকম কিছু? ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর রিমা মহন্ত। আজকে জেনেসিস এমআরসিওজি টিমের পক্ষ থেকে আমাদের ফ্রি ক্লাস হিসেবে আমরা 30 মিনিটের একটা প্রেজেন্টেশন রেখেছি। আশা করি এটির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট সম্পর্কে কিরকম কোশ্চেন হয় এবং আমরা কিভাবে সেটাকে এনকাউন্টার করতে পারি। এখন জেনেসিস সবসময় আপনাদের পাশে ছিল এবং থাকবে। আপনাদেরকে বুঝিয়ে দিবে কিভাবে আপনি আপনার এই স্বপ্নের কাঙ্ক্ষিত ডিগ্রিকে আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন। এখন ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট এমআরসিওজি পার্ট 1 এর খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো হট টপিক হচ্ছে অ্যান্টিপার্টাম হিমোরেজ অ্যান্ড পোস্টপার্টাম হিমোরেজ। এখন এছাড়াও আরো অনেক কিছু আছে, যেমন হাইপারটেনশন থাকতে পারে, অবস্টেট্রিক ম্যানেজমেন্ট থাকতে পারে, পিপিএইচ এর ছাড়াও আমরা অন্য সবকিছু সম্পর্কে একদিনে সম্ভব না। সেক্ষেত্রে আমরা শুধুমাত্র আজকে এই দুটি টপিক সম্পর্কে আপনার সঙ্গে কথা বলবো। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কিভাবে প্রশ্ন আসতে পারে অথবা আপনি কিভাবে প্রশ্নকে বুঝতে পারবেন, কোনো প্রশ্ন যদি আপনাদের মনে থাকে তাহলে অবশ্যই আপনি জিজ্ঞেস করতে পারবেন। আপনি প্রশ্নের মাধ্যমে রেখে দিতে পারেন আপনার প্রশ্ন, অথবা আপনি আমাকে পার্সোনালি প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে ক্লিনিক্যাল ম্যানেজমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক অ্যান্টিপার্টাম হিমোরেজ এবং পোস্টপার্টাম হিমোরেজ। শুরুতেই থাকছে অ্যান্টিপার্টাম হিমোরেজ। আমরা অ্যান্টিপার্টাম হিমোরেজ কাকে বলবো? আমরা এটা ব্লিডিং ডেফিনেশন যদি বাই ডেফিনেশন বলা হয়, আমরা মনে রাখবো যে এমআরসিওজি পার্ট 1-এ শুধুমাত্র একদম সুপারফিশিয়াল এবং স্পেসিফিক পয়েন্ট থেকে কোশ্চেন করা হয়। সেক্ষেত্রে আমাদের সব ডেফিনেশন মুখস্থ করতে হবে, সকল কিছু সম্পর্কে জানতে হবে, এরকম কোনো কিছু না। এর জন্য আমরা শুধু জিস্টটুকু জানবো এবং বাজওয়ার্ড কি হবে যার মাধ্যমে আমরা কোশ্চেন ধরতে পারবো সেটা আমরা জানবো। একদম সাধারণ ভাষায় আমাদের 24 সপ্তাহর পর থেকে ডেলিভারি আগ পর্যন্ত যে ব্লিডিং হচ্ছে তাকে আমরা বলে থাকতেছি অ্যান্টিপার্টাম হিমোরেজ। এবং তার যদি কারণ আমরা জেনে থাকি, এর মধ্যে আমাদের অনেক কারণ থাকতে পারে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণের মধ্যে আছে প্লাসেন্টা প্রিভিয়া। এবং প্লাসেন্টা প্রিভিয়া সম্পর্কে যদি প্রথমেই কোশ্চেন আসে তাহলে আমাদের তিনটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া, একটা হচ্ছে লো লাইং প্লাসেন্টা, আর একটা হচ্ছে নর্মাল প্লাসেন্টা। তো সেক্ষেত্রে প্লাসেন্টা প্রিভিয়া কি? যখন আমাদের ইন্টারনাল অসের কাছাকাছি এবং ইন্টারনাল অসকে কাভার করে থাকবে প্লাসেন্টা, তখন তাকে আমরা বলছি প্লাসেন্টা প্রিভিয়া। এখন যখন কোনো পেশেন্ট আমাদের কাছে প্লাসেন্টা প্রিভিয়া নিয়ে আসবে, যদি ডায়াগনোজ থাকে তাহলে তো গুড, আর যদি ডায়াগনোসড না হয় পরীক্ষা হলে যেভাবে কোশ্চেন আমাকে দিবে সেটা হচ্ছে তার ক্লিনিক্যাল ফিচার। আমি কিভাবে চিনবো যে এটা প্লাসেন্টা প্রিভিয়া? তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ড সেটা হচ্ছে পেইনলেস। তাহলে একটা পেশেন্ট আমার কাছে আসবে যার পেইনলেস ভ্যাজিনাল ব্লিডিং থাকবে, কালারটা কেমন হবে? ব্রাইট রেড। এগুলো সবই হচ্ছে একটা করে বাজওয়ার্ড, যে পেইনলেস ভ্যাজিনাল ব্লিডিং, ব্রাইট রেড, এবং আমি যখন অ্যাবডোমিনে হাত দিব সেটা থাকবে সফট নন টেন্ডার। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বাজওয়ার্ড, পেইনলেস, সফট নন টেন্ডার ইউটেরাস। এবং এক্ষেত্রে আরো কিছু থাকতে পারে, যেমন ম্যাল প্রেজেন্টেশন থাকতে পারে। আপনার বাচ্চা নর্মালি এখানে ভালো থাকে, তেমন কোনো সমস্যা হয় না। এবং ভ্যাজিনাল এক্সামিনেশন আমরা করতে পারবো না, এবং পাররেক্টাল এক্সামিনেশন আমরা করতে পারবো না যতক্ষণ না আমরা এটা এক্সক্লুড করব যে হ্যাঁ এটা প্লাসেন্টা প্রিভিয়া না, সেই পর্যন্ত। এবং ডায়াগনোস্ট করব আল্ট্রাসাউন্ডের মাধ্যমে, এবং ডেলিভার হবে সি সেকশন। এখানে মেজর লেখা আছে, কিন্তু ওভারঅল আমরা বেশিরভাগ সময়ে এটা সি সেকশনের মাধ্যমে ডেলিভার করে থাকি। এখন যেটা আমার প্রথম প্রশ্ন ছিল, যে তিনটা পয়েন্ট আমাদের জানতে হবে প্লাসেন্টা প্রিভিয়া পড়তে গেলে, একটা হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া, একটা হচ্ছে লো লাইং প্লাসেন্টা, একটা হচ্ছে নর্মাল প্লাসেন্টা। এখন প্লাসেন্টা প্রিভিয়ার আমরা তো জানলাম, পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ থাকে যেটা আমাদের মাঝে মাঝে লাগে, সব সময় লাগে না, খুব বেশি গুরুত্বপূর্ণ না। সেটা হচ্ছে গ্রেডিং সিস্টেম। প্লাসেন্টা প্রিভিয়ার আমরা 4 ভাগে ভাগ করতে পারি, 4টা গ্রেডে। একটা হচ্ছে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এবং গ্রেড 4। তো প্রথমে গ্রেড 1 যেটা থাকবে সেটা হচ্ছে লো লাইন। এটা বাই ডেফিনেশন আছে। অনেক সময় দেখা যায় যে একটা কোশ্চেন দিয়ে দেয় যে এরকম, যে আমাদের কাছে একটা পেশেন্ট আসলো, পেশেন্টের জেস্টেশন এত, পেশেন্ট ব্লিডিং হচ্ছে, এবং পেশেন্টের ইন্টারনাল অস থেকে আপনার এজ যেটা আছে এটা লেস দেন 20 মিলিমিটার। লেস দেন 20 মিলিমিটার, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? এটা একটা কোশ্চেন হতে পারে। অথবা আমাদের ডিরেক্ট বলে দিতে পারে, লো লাইং না বলে আমাদের শুধু প্যারামিটার দিয়ে দিতে পারে যে লেস দেন 20 মিলিমিটার ফ্রম ইন্টারনাল অস। আমাদের পেশেন্ট আসছে, এখন তার ম্যানেজমেন্ট কিভাবে করব?
এভাবেও কোশ্চেন আসতে পারে। তাহলে লো লাইং এর ডেফিনেশন হচ্ছে লেস দেন 20 মিলিমিটার ফ্রম দ্য ইন্টারনাল অস। এখন ইকুয়াল আর মোর দেন 20 মিলিমিটার, দ্যাট মিনস দিস ইজ দ্য নর্মাল সিচুয়েশন অফ দ্য প্লাসেন্টা। তাহলে আমাদের তিনটা ভ্যারিয়েশন আমরা পেয়ে গেছি। একটা হচ্ছে নর্মাল, ইকুয়াল অর মোর দেন 20 মিলিমিটার ফ্রম ইন্টারনাল অস, লো লাইং less than 20 millimeter from internal os, and placenta previa covering or near the internal os। তিনটা একটা একটা করে কোশ্চেন। এখন হচ্ছে মার্জিনাল, গ্রেড 2 কে বলা হচ্ছে মার্জিনাল। এখানে এজের কাছাকাছি যাবে কিন্তু এখন পর্যন্ত কভার করবে না, গ্রেড 3 তে গেলে পার্শিয়াল কভার করবে, এবং গ্রেড 4 এ যখন যাবে তখন সেটা কমপ্লিট কভার করবে। সেকেন্ড মোস্ট কমন কোশ্চেন, কজেস অফ অ্যান্টিপার্টাম হিমোরেজ, সেটা হচ্ছে ভাসা প্রিভিয়া। ভাসা প্রিভিয়া কি? ভাসা প্রিভিয়া থেকেও আমাদের ক্লিনিক্যাল সিনারিও বেসড কোশ্চেন আসে, আর সেখানে মেইনলি বাস থাকে যেটা আমাদের প্লাসেন্টা প্রিভিয়া থেকে ডিফারেন্সিয়েট করতে হয়। সেটা হচ্ছে পেনলেস ব্লিডিং বোথ ইন প্লাসেন্টা প্রিভিয়া অ্যান্ড ভাসা প্রিভিয়া। কিন্তু আমরা বলেছিলাম যে প্লাসেন্টা প্রিভিয়াতে আপনার বাচ্চা নর্মালি ভালো থাকে, কিন্তু ভাসা প্রিভিয়া যখন হবে, যদি আপনার পেনলেস ব্লিডিং শুরু হয়, সেক্ষেত্রে আপনার ফিটাল ডিস্ট্রেসটা একদম কমন। এবং দেখা যায় যে প্লাসেন্টা প্রিভিয়ার ব্লিডিং আপনার লেবারে না গেলেও হতে পারে, লেবারে গেলেও হতে পারে, কিন্তু ভাসা প্রিভিয়া যখন লেবারে যাবে তখন আপনার এই পেনলেস ব্লিডিং হবে। এবং এটা সবচেয়ে বেশি যেটা কমন কোশ্চেন থাকে, যে একটা পেশেন্ট আমার কাছে আসলো, স্পন্টিনিয়াস রাপচার অফ মেমব্রেন হলো, স্পন্টিনিয়াস রাপচার, এরপরে ফিটাল ডিস্ট্রেস আমরা কিভাবে বুঝবো? ধরো সিটিজি। তাহলে যখন মেমব্রেন রাপচার হয়ে গেল, তখন যদি ফিটাল ডিস্ট্রেস আমরা সিটিজিতে পেয়ে থাকি, পেনলেস ব্লিডিং হয়, দিস ইজ দ্য মোস্ট প্রবাবল কজ অফ ভাসা প্রিভিয়া। ভাসা প্রিভিয়া জিনিসটা কি? এখানে ফিটাল ভেসেলটা আপনার অসের উপরে থাকবে এবং ভেসেল কোনো প্রোটেক্টিভ লেয়ার দ্বারা কাভার থাকবে না, যার কারণে যখনই আপনার অস বা আপনার হচ্ছে রাপচার মেমব্রেন হয়ে যাচ্ছে, তখন এই ফিটাল ভেসেল থেকে ব্লিডিং হবে। এবং আরেকটা কোশ্চেন থাকে, সোর্স অফ ব্লিডিং অফ ভাসা প্রিভিয়া কি? এটা হচ্ছে ফিটাল ভেসেল। আর এটা মোটামুটি ডেলিভারি আপনার হচ্ছে সি সেকশনের মাধ্যমে করতে হয়। যদি আমরা আগে থেকে নন কেস অফ ভাসা প্রিভিয়া হয়ে থাকে, তাহলে ইলেকটিভ সি সেকশন করা হয়। তার জন্য পেশেন্টকে 30 থেকে 32 সপ্তাহে আপনার ভর্তি করানোর পরে 32 থেকে 34-এ আমরা হচ্ছে স্টেরয়েড দিয়ে থাকি, এবং 34 থেকে 36-এর মধ্যে ডেলিভারি করে থাকি। জাস্ট আ নোটেড পয়েন্ট, নট সো ইম্পর্টেন্ট। বাট যদি কোনো সময় কঠিন কোশ্চেন হয়ে থাকে, যেহেতু এখন আরসিওজি আপডেট হচ্ছে এবং কোশ্চেন অনেক বেশি কঠিন হচ্ছে গত 2-1 সেশন থেকে, সেক্ষেত্রে এগুলো জেনে রাখতে হবে। তৃতীয় কমন প্রশ্ন যেটা থাকে সেটা হচ্ছে আপনার কজেস অফ অ্যান্টিপার্টাম হিমোরেজের মধ্যে, সেটা হচ্ছে প্লাসেন্টাল অ্যাব্রাপশন। প্লাসেন্টাল অ্যাব্রাপশনটা কি? এটা একটা প্রিম্যাচুর প্লাসেন্টাল সেপারেশন। এখানেও আমাদের ক্লিনিক্যাল কোশ্চেন যেহেতু সবগুলো সিনারিও বেসড থাকবে, ক্লিনিক্যাল সিনারিও বেসড, তাহলে সেক্ষেত্রে বাজওয়ার্ড কি হবে? এতক্ষণ থেকে আমরা প্লাসেন্টা প্রিভিয়া এবং ভাসা প্রিভিয়াতে দেখলাম পেইনলেস ব্লিডিং, বাট এখানে এক্সেপশন প্লাসেন্টাল অ্যাব্রাপশনতে থাকবে পেইনফুল ব্লিডিং। এটাই আপনার একমাত্র একটা মানে ওয়ার্ড যেটা দিয়ে আপনি অন্যগুলো থেকে সুন্দরভাবে এটাকে ডিফারেন্সিয়েট করতে পারবেন। তাহলে পেইনফুল ব্লিডিং, আমরা যখন ইউটেরাসকে হাত দিব, প্লাসেন্টা প্রিভিয়াতে সফট থাকবে, কিন্তু এই ক্ষেত্রে উডি হার্ড অথবা টেন্স আপনার টেন্ডার ইউটেরাস পাওয়া যাবে। পেইনফুল ব্লিডিং, উডি হার্ট, টেন্স, টেন্ডার ইউটেরাস। এবং এই ক্ষেত্রে একটা কমন কোশ্চেন থাকে যে ব্লিডিং এর সাথে অ্যাব্রশনের যেটা সেটা একদম সমানুপাতিক হারে ব্লিডিং হবে না, কারণ রিভিল এবং কনসিল দুই ভ্যারাইটি থাকে, এবং কনসিল ভ্যারাইটিকে ব্লিডিং নাও থাকতে পারে। এবং এই ক্ষেত্রেও আমরা সিটিজিতে ফিটাল ডিস্ট্রেস কমনলি পেয়ে থাকি। ফোর্থ মোস্ট কমন কজ অফ অ্যান্টিপার্টাম হিমোরেজ, এটা হচ্ছে প্লাসেন্টাল অ্যাক্রেটা, প্লাসেন্টা অ্যাক্রেটা স্পেকট্রাম। এক্ষেত্রে কি হতে পারে? প্লাসেন্টাল অ্যাক্রিয়েটা স্পেকট্রাম, এটাকে বলা হয় অ্যাবনর্মাল প্লাসেন্টাল ইনভেশন। এটা অ্যাক্রিয়েটা হতে পারে, ইনক্রিয়েটা হতে, পারকিয়েটা হতে পারে। অ্যাক্রিয়েটা জাস্ট অ্যাটাচ, ইনক্রিয়েটা জাস্ট ইনভেশন, এন্ড পারকিয়েটা মিন্স হোল থিকনেস কে আপনার ইনভেশন করবে। এবং এক্ষেত্রে মোস্ট কমন এখানেও কোশ্চেন থাকে যে আপনার রিস্ক ফ্যাক্টরের মধ্যে সবচেয়ে কমন কোনটা পাওয়া যায়, সেটা হচ্ছে প্রিভিয়াস সিজারিয়ান সেকশন এবং প্লাসেন্টা প্রিভিয়া, মেইনলি যদি অ্যান্টেরিয়র প্লাসেন্টা প্রিভিয়া হয়ে থাকে। এই দুটো আপনার হচ্ছে একটা কোশ্চেন জাস্ট রিসেন্ট কোন একটা রিকলে ছিল, যে আপনার মোস্ট কমন কজ অফ প্যাস কি থাকতে পারে, সেটা হচ্ছে প্রিভিয়াস সি সেকশন। যদি অপশনে শুধু একটাই থাকে তাহলে প্রিভিয়াস সি সেকশন, আর যদি কম্বাইন থাকে তাহলে কম্বাইন অ্যান্সার।
এবং এক্ষেত্রে আগে থেকে পেশেন্টকে কাউন্সিলিং করতে হবে যে মেজর পিপিএইচ হতে পারে এবং অপারেশন ওটি চলাকালীন সময় হিস্ট্রেক্টমি লাগতে পারে, এগুলো সবকিছুই লিখিত নিতে হবে। এবং আরো অনেক কিছু কারণে হতে পারে, যেমন ইউট্রাইন রাপচারের কারণে অ্যান্টিপার্টাম হিমোরেজ হতে পারে, লোকাল যেমন সার্ভাইকাল কজের কারণে হতে পারে, যে কোনো কারণে হতে পারে। তাহলে প্রত্যেকটা কজোলজি এবং যেহেতু ক্লিনিক্যাল সিনিয়র বেস কোশ্চেন হয়ে থাকে, সেক্ষেত্রে প্রত্যেকটা বাজওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ। এবং এক্ষেত্রে আমরা অ্যান্টিপার্টাম হিমোরেজ কিভাবে ম্যানেজ করব? ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এবিসি ম্যানেজমেন্ট। এয়ারওয়ে, ব্রিদিং এবং সার্কুলেশন ম্যানেজ করতে হবে। ম্যানেজ করার পর পেশেন্টকে আইভি অ্যাক্সেস করতে হবে। ব্লাড ট্রান্সফিউশনের জন্য ব্লাড ক্রস ম্যাচিং করে রাখতে হবে। পেশেন্ট যদি আরএস নেগেটিভ হয়ে থাকে তাহলে তাকে অ্যান্টি ডি দিতে হবে এবং প্রিটার্ম হলে স্টেরয়েড, পাশাপাশি সিটিজি, এবং পেশেন্ট যদি আনস্টেবল হয় তাহলে ডেলিভারি করে ফেলতে হবে। আমি আরো অ্যান্টিপার্টাম হিমোরেজের আপনার কিভাবে ম্যানেজ করা হবে, আমরা কখন ডেলিভারি করব, প্লাসেন্টা প্রিভিয়াতে কখন ডেলিভারি করব, লো লাইং এ কখন ডেলিভারি করব, এটা আমি শেষের দিকে আপনাকে একটা ফ্লো চার্টের মাধ্যমে দিয়ে দিয়েছি, আমি সেখান থেকে আপনাকে বলবো সবাইকে। তো সেক্ষেত্রে ওখানে ডিটেলস পাওয়া যাবে। এখন এত এত কিছু বললাম, এখন পরীক্ষার আগের সময়ে যখন জাস্ট ইনিশিয়াল রিভিশন থাকবে তখন আমরা সবকিছু পড়বো। আমরা যত কজোলজি আছে, যত ধরনের যা আছে সবকিছু পড়বো, কিন্তু যদি পরীক্ষার যখন 24 থেকে 48 ঘন্টা আগে যখন আমার পরীক্ষার আগের মুহূর্ত, তখন আমাদের একদম জাস্ট রিভিশন দিতে হয়। তো সেই ক্ষেত্রে আপনি শুধুমাত্র রিভিশন নোট থেকে এই পয়েন্টটুকুই পড়ে যাবেন যে প্লাসেন্টা প্রিভিয়া ইকুয়াল পেনলেস প্লাস সফট ইউটেরাস, প্লাসেন্টাল অ্যাব্রাশন পেইনফুল প্লাস ইউটেরাস উডি এবং টেন্স হবে, ভাসা প্রিভিয়া পেনলেস ব্লিডিং এবং রাপচার মেমব্রেনের সাথে ফিটাল ডিস্ট্রেস রিলেটেড থাকবে। রাপচার ইউটেরাস এটা সম্পর্কে তেমন বলা হয় নাই, বাট এখানে অনেক সময় কোশ্চেন এরকম আসে যে আমার কাছে একটা পেশেন্ট আসলো, আপনার প্রিভিয়াস সিজারিয়ান সেকশনের একটা হিস্ট্রি আছে, অথবা তার মিডলাইন কোনো সি সেকশন হয়েছিল, পাশাপাশি পেশেন্ট আমাদের কাছে এখন অ্যাবডোমিনাল পেন নিয়ে আসছে, এবং সিটিজি যেটা সবচেয়ে কমন বলা হয় যে রাপচার ইউটেরাসে যদি একটা সিঙ্গেল অ্যাবনর্মালিটি বলা হয় তাহলে সেটা কোনটা হবে, সেটা হচ্ছে অ্যাবনর্মাল সিটিজি, এটা হচ্ছে নাম্বার 1। তাহলে আমার কাছে পেশেন্ট আসলো, প্রিভিয়াস সি সেকশনের হিস্ট্রি আছে, অ্যাবডোমিনাল পেন আছে, অ্যাবনর্মাল সিটিজি মোস্ট কমন যেটা, সাথে ভ্যাজিনাল ব্লিডিং আছে। এছাড়া অনেক সময় থাকে যে আরো কিছু সিনারিও দেয় যে আপনার আগে কন্ট্রোল পাওয়া যাচ্ছিল, এখন কন্ট্রোল পাওয়া যাচ্ছে না, অথবা পেশেন্টের আগে আপনার পারভেজনাল এক্সামিনেশনের সময় আমরা তার আম, আহ, মানে প্রেজেন্টেশন পাচ্ছিলাম, এখন প্রেজেন্টেশন পাওয়া যাচ্ছে না। এরকম অনেক ক্লু থাকতে পারে যেটা আপনার ইন্ডিকেট করে দিস ইজ আ কেস অফ রাপচার ইউটেরাস। আমি আপনাদের বোঝার জন্য কিছু কোশ্চেন দিয়েছি, অবশ্যই কোশ্চেন গুলো দেখে নেবেন এবং কোশ্চেন গুলো আপনারা নিচে অ্যান্সার করে যাবেন, এবং পড়ার পারপাসে এটা আপনারা অবশ্যই কোরিলেট করে পড়বেন যে কোন কোশ্চেনটা কিভাবে আসবে। আমি জাস্ট আপনাদের জন্য ডায়াগনোসিসের জন্য কেসগুলো দিয়ে রেখেছি, আপনারা অবশ্যই এগুলো সবগুলো অ্যান্সার করবেন। এই মোটামুটি থাকলো অ্যান্টিপার্টাম হিমোরেজ থেকে। এখন থাকবে পোস্টপার্টাম হিমোরেজ। পোস্টপার্টাম হিমোরেজ থেকে আমাদের তেমন কিছু, খুব বেশি কিছু লাগে না, সবসময় সবচেয়ে বেশি যেটা কোশ্চেন হয় সেটা হচ্ছে ম্যানেজমেন্ট রিলেটেড। তারপরও আরেকটা কোশ্চেন থাকে কজোলজির মধ্যে মোস্ট কমন কজ সম্পর্কে। একদম যখন প্রথম পড়তেছেন সব পড়েন, কিন্তু যখন পরবর্তী পড়বেন শুধু স্পেসিফিক রিকলের সাথে করসপন্ড করে পড়বেন। এই জন্য আমি খুবই কনসাইজ করে যতটুকু লাগবে ততটুকুই দিয়েছি। পোস্টপার্টাম হিমোরেজ মানেই হচ্ছে ব্লাড লস হবে মোর দেন অর ইকুয়াল 500 ml ইন কেস অফ ভ্যাজিনাল ডেলিভারি অ্যান্ড মোর দেন অর ইকুয়াল 1000 ml ইন কেস অফ সি সেকশন। এখানে আমরা বলতেছি পোস্টপার্টাম হিমোরেজ। এখন পোস্টপার্টাম হিমোরেজকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি জাস্ট ডেফিনেশন বাই ডেফিনেশন আসতে পারে, অথবা আসতে পারে যে আপনাকে একটা জাস্ট দিয়ে দিবে যে আমার কাছে একটা পেশেন্ট আসলো, আসার পরে আপনার ডেলিভারির 12 ঘন্টার মধ্যে সে পিপিএইচ নিয়ে আসছে। যদি একদম ইজি কোশ্চেন দেয় তাহলে আপনাকে জিজ্ঞেস করবে হোয়াট টাইপ অফ, অথবা জিজ্ঞেস করবে হোয়াট ইজ দ্য মোস্ট কমন কজ, যদি ইজি হয়। তাহলে প্রাইমারি পিপিএইচ 24 ঘন্টার মধ্যে, আর সেকেন্ডারি পিপিএইচ 24 ঘন্টা থেকে 12 সপ্তাহের মধ্যে যে ব্লিডিংটা হচ্ছে তাকে আমরা বলছি সেকেন্ডারি পোস্টপার্টাম হিমোরেজ। একটা হচ্ছে 24 ঘন্টার মধ্যে, একটা 24 ঘন্টা থেকে 12 সপ্তাহের মধ্যে। সবচেয়ে গুরুত্বপূর্ণ 40 মধ্যে আমাদের
মোর দেন 70% বা অনেক জায়গায় একদম কাট অফ বলা আছে 70% কজই হচ্ছে টোন। ইউটেরাইন অ্যাটনি ইজ দ্য কমনেস্ট কজ, এটা একটা রিকল। তাহলে কমনেস্ট কজ অফ পোস্টপার্টাম হিমোরেজ উইল বি ইউটেরাইন অ্যাটনি। এছাড়া ট্রোমাটিক কজ আছে 20% ক্ষেত্রে, টেয়ার হতে পারে, এপিসিওটমি হতে পারে, রাপচার, হেমাটোমা। এছাড়া টিস্যু টিস্যু 10% ক্ষেত্রে রিটেন প্লাসেন্টা বা রিটেন টিস্যুর জন্য হতে পারে, এবং থ্রম্বিন লেস দেন 1%, কোয়াগুলোপ্যাথি। এটা তেমন একটা বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট ফর নাইস টু নো। এখন পোস্টপার্টাম হিমোরেজের ক্ষেত্রে আপনার রিস্ক ফ্যাক্টর যেটা আছে, রিস্ক ফ্যাক্টরের মধ্যে আছে প্রোলং লেবার, ম্যাক্রোজোমিয়া, মাল্টিপল প্রেগনেন্সি, পলিহাইড্রোমিয়ন্স, প্রিভিয়াস পিপিএইচ, গ্র্যান্ড মাল্টিপ্যারেটিভ। কয়েকটা জিনিসের কজ সবসময় প্রশ্ন পরীক্ষায় আসে, তার মধ্যে একটা হচ্ছে পিপিএইচ, একটা হচ্ছে আপনার প্লাসেন্টা প্রিভিয়া, এবং হচ্ছে আপনার অ্যাব্রাপশিও প্লাসেন্টা। সবগুলো কজোলজি একদম খুবই কাছাকাছি, শুধুমাত্র আপনার কোনটার ক্ষেত্রে আপনার থিন, কোনটার ক্ষেত্রে আপনার ওবেসিটি, কোনটার ক্ষেত্রে গ্র্যান্ড মাল্টিপ্যারিটি, কোনটার ক্ষেত্রে আপনার আহ মনে করেন যে ন্যালিপ্যারিটি, এই জিনিসগুলোকে খুব সহজ সুন্দর করে ফোকাস করতে হবে। এগুলোর কজোলজি গুলো অনেক সময় আসে। সেক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর এখানে আপনি জাস্ট ফোকাস দিবেন যে কোন কোন জিনিসগুলো আপনার রিকলে থাকছে, সেগুলো বারবার পড়বেন, এবং পাশাপাশি এগুলোকে রিভিশন দেওয়ার চেষ্টা করবেন। এই তিনটা, প্লাসেন্টা প্রিভিয়া, অ্যাব্রাপশিও প্লাসেন্টা এবং পোস্টপার্টাম হিমোরেজের রিস্ক ফ্যাক্টর। ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইন কেস অফ পোস্টপার্টাম হিমোরেজ সবচেয়ে কমন যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট থেকে, যে একটা পেশেন্ট পাওয়া গেছে, এখন মনে করি আমার কাছে আসছে, তার পিপিএইচ হচ্ছে, হোয়াট ইজ দ্য ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট? মেডিকেল ম্যানেজমেন্ট না, যদি একদম ফার্স্ট ম্যানেজমেন্ট বলা হয় সেটা হচ্ছে কল ফর হেল্প। এটা বাল্ক দেখে বুঝতে হবে যে আপনার চাচ্ছে কি। যদি অলরেডি মনে করা হচ্ছে একটা পেশেন্ট আমার কাছে আগে থেকে ভর্তি আছে, আমি তাকে ট্রিট করতেছি, পেশেন্টের পিপিএইচ হয়েছে, তাকে আমরা অ্যাক্সেস করছি, এবিসি ম্যানেজমেন্ট করছি, তাকে আমরা সবকিছু দিয়ে দিচ্ছি, সেই ক্ষেত্রে কল ফর হেল্প হবে না, তখন মেডিকেল ম্যানেজমেন্ট সবার আগে আসবে। এই জন্য সিনিয়রতে খেয়াল করতে হবে যে কোনটা হয়ে গেছে আর কোনটা হয় নাই। যদি পেশেন্টের এখন পর্যন্ত ম্যানেজমেন্টই শুরু হয় নাই, তাহলে সেক্ষেত্রে কল ফর হেল্প। কিন্তু পেশেন্টের অলরেডি ম্যানেজমেন্ট শুরু হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে মেডিকেল ম্যানেজমেন্ট উইল বি ফার্স্ট। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রথমে কি থাকলো? কল ফর হেল্প, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, সাথে আমরা আইভি অ্যাক্সেস করতে হবে, এবং ব্লাড এবং ক্রস ম্যাচ করে রেডি করতে হবে। আর যদি মেজর হিমোরেজ প্রোটোকল থেকে কোনো ম্যানেজমেন্ট চায়, যে কোশ্চিন লিখেই দিল যে প্লিজ ডিসক্রাইব মেজর হিমোরেজ প্রোটোকল, হোয়াট উইল বি দ্য ফার্স্ট লাইন, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সব সময় আমাদের ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে অক্সিটোসিন, বা আপনাকে দিয়ে দিতে পারে সিন্টোসিনন, যে কোনো নামেই হোক আপনাকে চিনতে হবে। এবং এই ক্ষেত্রে আপনি যদি ভ্যাজানাল ডেলিভারি থাকে তাহলে সেই ক্ষেত্রে 10 ইন্টারন্যাশনাল ইউনিট আইএম দিতে হবে, আর ইন কেস অফ সি সেকশন 5 ইন্টারন্যাশনাল ইউনিট আইভি দিতে হবে। এগুলো জাস্ট আপনি নোট করে রাখবেন, তাহলেই হবে। ইন কেস অফ ভ্যাজানাল ডেলিভারি 10, and ইন কেস সি সেকশন 5 ইন্টারন্যাশনাল ইউনিট। অনেক সময় রুটও আসে, কখন আইএম দিচ্ছি কখন আইভি দিচ্ছি, যেমন ভিডিতে আইএম দিচ্ছি, আপনার হচ্ছে সি সেকশনে আইভি দিচ্ছি। এছাড়া আর্গোমেট্রিন আমাদের সেকেন্ড মোস্ট কমন, সিন্টোসিনন, দেন আর্গোমেট্রিন। এক্সেপ্ট কন্ট্রাইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন আপনাকে মুখস্থ রাখতে হবে, যেমন হাইপার টেনশন, আরএস নেগেটিভ, এরপর হচ্ছে আপনার কার্ডিয়াক পেশেন্ট, এদের ক্ষেত্রে আমরা আর্গোমেট্রিন দিতে পারবো না, কারণ এই টনিক ক্রনিক কন্ট্রাকশনের কারণে ব্লাড প্রেশার বেড়ে যাবে এবং কার্ডিয়াক এক্সাসাইটেবিলিটি বেড়ে যাবে এবং পেশেন্ট ডিটোরেট করবে। এছাড়া কার্বোপ্রোস্ট থেকেও আমাদের অনেক সময় একদম পুরো সিনারিও দিয়ে দেয়, যে আমার কাছে একটা পেশেন্ট আসছে, নোন কেস অফ অ্যাজমা, আপনার হচ্ছে এখন তার পিপিএইচ হচ্ছে, আমরা কি ম্যানেজ করব। পুরো দেওয়া হয়েছে যে তাকে সিন্টোসিনন দেওয়া হয়েছে, আর্গুমেট্রিন দেওয়া হয়েছে, এখন নেক্সট স্টেপ কি। এক্ষেত্রে আমাদের কুইক রেসপন্স হতে পারে যে কার্বোপ্রোস্ট, কারণ আমাদের থার্ড অপশনে আছে কার্বোপ্রোস্ট, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে অ্যাজমার ক্ষেত্রে আমরা কার্বোপ্রোস্ট দিব না, তাহলে সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার কি হবে? তাহলে যেটা অ্যাভয়েড হবে, এটা এখন কার্ডিয়াক পেশেন্ট হলে যেমন আর্গুমেন্টিন স্কিপ করতেছি, যে ঠিক তেমনই আপনার হচ্ছে অ্যাজমাতে আমরা কার্বোপ্রোস্ট স্কিপ করতেছি, সেক্ষেত্রে পরবর্তী স্টেপে যে ড্রাগ থাকবে সেটা আমরা অ্যান্সার করব। পরবর্তী যেমন মিউজোপ্রোস্টোল আছে, তারপরে লাস্ট অফ অল হচ্ছে ট্রেনএক্সামিক অ্যাসিড। আমাদের স্টেপ ওয়াইজ পোস্টপার্টাম হিমোরেজের ক্ষেত্রে আমাদের ম্যানেজমেন্ট সবসময় আমাদের টেস্ট করার জন্যই দেওয়া হয়, যে এর পরের কোন স্টেপ, এর পরের কোন স্টেপ।
এবং নেক্সট ওয়ান হচ্ছে সার্জিক্যাল ম্যানেজমেন্ট। সার্জিক্যাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের বাইম্যানুয়াল কম্প্রেশন আছে, ইউটেরাইন ব্যালন যেমন বকরি ব্যালন আমরা করে থাকি, পাশাপাশি বিলিন্স সুচার, ইউটেরাইন লাইগেশন, হিস্টেরেক্টমি। এতক্ষণ আমি জাস্ট মুখ দিয়ে বললাম, প্রশ্নগুলো কিন্তু এরকম না। এরকম ভাবে আপনাকে সিরিয়ালেই বলতে হবে যে সার্জিক্যাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি প্রথমে কোনটা করব, যেমন বাইম্যানুয়াল কম্প্রেশন, ইউটেরাইন ব্যালন। দেন আমরা আছে এক্ষেত্রে আরো কিছু কম্প্রেশন থাকে। আপনি ভাবলাম যে সিনিয়রও দিয়েছে, আপনি ভাবছেন যে এখন আমি তাহলে স্টেপ ওয়াইজ দিব, কিন্তু এক্ষেত্রেও আমাদের কিছু খেয়াল করতে হবে যে সিচুয়েশনটা কি, পেশেন্ট ওটি রুম থেকে বের হয়ে হয়েছে, পেশেন্টের কি অলরেডি স্টিচ অফ করা হয়েছে, নাকি এখন পর্যন্ত আমরা ইন্টারঅপারেটিভ আছি। ইন্টারঅপারেটিভে আপনার যদি বলা হয় যে আপনার কর্নার থেকে ব্লিডিং হচ্ছে, ইন্টারঅপারেটিভলি যদি বলা হয় যে আপনার টোনিসিটি নাই, তাহলে এই ক্ষেত্রে আপনাকে সেই স্টেপ ওয়াইজ কাজ করতে হবে। যেমন এখন তো কর্নার ব্লিডিং, অনেক সময় সিনিয়র দিয়ে দেয় যে ব্লিডিং ফ্রম ওয়ান কর্নার, your answer will be not bimanual compression, your answer will be uterine ligation of the respected site. অ্যাটনি আপনি ইন্টারঅপারেটিভ, তখন আপনি কম্প্রেশন হবেন, বা আপনি কম্বাইন অ্যান্সার থাকতে পারে যে বিলিন্স আছে সাথে কম্প্রেশন আছে, তাহলে অ্যান্সার উইল বি কম্বাইন। এই জন্য আরসিওজি সব সময় টেস্ট করে যে আপনি কত জানেন এবং নিখুঁত ভাবে। এমন না যে সবকিছু জানে কিন্তু এক্সাক্ট অ্যান্সার কোনটা সেটা আমি জানি না, তাহলে সেটা হবে না। এই জন্য আপনি কি স্টেপ ওয়াইজ প্লাস আপনি কোন সিচুয়েশনে আছেন এটাকে আপনাকে বুঝতে হবে। আর যেমন এই যে লাস্ট কোশ্চেন, লাস্ট রিসোর্ট, আপনি প্রশ্নই থাকতে পারে। আমাদের হিস্টেক্টমি সম্পর্কে দুইটা প্রশ্ন থাকে। একটা হচ্ছে পেশেন্ট আনস্টেবল, আমার কাছে পেশেন্ট আসলো, আমার কাছে পেশেন্ট আসার পরে দেখলাম পেশেন্ট হচ্ছে আনস্টেবল, তাহলে আই উইল গো ফর হিস্টেক্টমি, কারণ আমাদের সবার আগে উদ্দেশ্য থাকবে পেশেন্টকে সার্ভাইভ করানো। অথবা কোশ্চেনে ডিরেক্ট দিতে পারে হোয়াট ইজ ইউর দ্য লাস্ট রিসোর্ট, হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট অপশন দ্যাট ডেসক্রাইবস দ্য লাস্ট রিসোর্ট, দ্যাট উইল বি হিস্টেক্টমি। সেকেন্ডারি পিপিএইচ এটা হচ্ছে আফটার এন্ডোমেট্রাইটিস বা রিটেন প্রোডাক্টের কারণে থাকতে পারে, সেক্ষেত্রে রিটেন প্রোডাক্ট রিমুভ লাগতে পারে, অ্যান্টিবায়োটিক কাভারেজ করতে হবে। এটা এভাবে ম্যানেজমেন্ট হিসেবে তেমন কোশ্চেন আসে না সেকেন্ডারি পিপিএইচ থেকে, বাট আছে মানে মেনলি আপনার কোশ্চেন আসবে যে ম্যানেজটা করবো কিভাবে, স্টেপ ওয়াইজ ম্যানেজমেন্ট। এখন আরেকটা জিনিস থাকে অ্যান্টিপার্টাম এবং পোস্টপার্টাম হিমোরেজের ক্ষেত্রে, যে আমরা কখন ব্লিডিংটাকে মাইনর বলবো, কখন ব্লিডিংটাকে মেজর বলবো, কখন ব্লিডিংটাকে ম্যাসিভ বলবো। তো অ্যান্টিপার্টাম এবং পোস্টপার্টাম দুইটার ক্ষেত্রে আলাদা আলাদা মেজারমেন্ট থাকে। যেমন অ্যান্টিপার্টাম হিমোরেজ বা অলরেডি অ্যান্টিপার্টাম পিরিয়ড আছে, সেক্ষেত্রে অল্প ব্লিডিং এও আপনার অনেক বেশি রেসপন্স হয়। তো সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে অ্যান্টিপার্টামটা বেশি ভালনারেবল, তার মানে এখানে স্মল ভলিউম অনেক বেশি ভ্যালু রাখে। এক্ষেত্রে অ্যান্টিপার্টাম হিমোরেজের ক্ষেত্রে সিম্পলি যদি বলা হয় মাইনর ব্লিডিং, মাইনর ব্লিডিং হচ্ছে less than 50 ml। আর যদি বলা হয় মেজর ব্লিডিং তাহলে সেক্ষেত্রে 50 to 1000 ml, এবং ম্যাসিভ ব্লিডিং হচ্ছে আপনার মোর দেন 1000 ml। এটা হলো, দুঃখিত। আহ এরপর আসছে আমাদের পোস্টপার্টাম হিমোরেজ। পোস্টপার্টাম হিমোরেজে থাকতেছে যে মাইনর ব্লিডিং হচ্ছে 500 থেকে 1000 ml, যেখানে আমাদের 1000 ml এর বেশি ছিল ম্যাসিভ ইন কেস অফ অ্যান্টিপার্টাম। এই ভ্যালুগুলো অনেক সময় কোশ্চেনে দিয়ে দেওয়া হয় যে মেজর ব্লিডিং ডেসক্রাইব অ্যাজ, এভাবে যে কোনটা মেজর আর কোনটা হচ্ছে মাইনর বা কোনটা ম্যাসিভ। বাই ডেফিনেশন বলা হবে, আপনাকে ভ্যালু জিজ্ঞেস করবে। তাহলে ইন কেস অফ পোস্টপার্টাম হিমোরেজ মাইনর ব্লিডিং হচ্ছে 500 থেকে 1000 ml, মেজর হচ্ছে মোর দেন 1000 ml। এবং মেজরের মধ্যে আমাদের দুইটা ভাগ আছে, একটা হচ্ছে মডারেট, একটা হচ্ছে সিভিয়ার। মেজরের ক্ষেত্রে আপনার মডারেট হচ্ছে মোর দেন 1000 থেকে 2000 ml পর্যন্ত, আর সিভিয়ারের ক্ষেত্রে হচ্ছে মোর দেন 2000 ml। এটা হচ্ছে পোস্টপার্টাম হিমোরেজ। প্রত্যেকটা ভ্যালুই আপনারা সুন্দর করে পড়বেন এবং অবশ্যই ডিফারেন্সিয়েট করে পড়বেন। এখন অ্যান্টিপার্টাম এবং পোস্টপার্টাম হিমোরেজ থেকে আমি যেহেতু বলেছি কোশ্চেনগুলো বি স্পেসিফিক, যেমন হচ্ছে আপনার একদম শুরু থেকে যদি আমি বলি, এক্ষেত্রে আপনার অ্যান্টিপার্টাম থেকে মেনলি কোশ্চেন আসবে সিনারিও বেসড। আপনাকে জাস্ট সিনারিও বেসড আমি যে রিভিশন পয়েন্টটুকু দিয়েছি, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আপনার প্রত্যেকটা সিনারিওতে আপনাকে যে কোশ্চেন দেওয়া হবে
এই কোশ্চেন যদি অ্যান্টিপার্টাম হিমোরেজ থেকে হয়ে থাকে, তাহলে শুধুমাত্র এই বাজওয়ার্ড দিয়ে আপনি সেটাকে ডিটেক্ট করতে পারবেন এবং সেটা আপনি অ্যান্সার করতে পারবেন। ঠিক তেমনই আপনার পোস্টপার্টাম হিমোরেজ থেকে আপনার কজ, পোস্টপার্টাম হিমোরেজের রিস্ক ফ্যাক্টর এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোস্টপার্টাম হিমোরেজ থেকে স্টেপ ওয়াইজ ম্যানেজমেন্ট, এখান থেকেই কোশ্চেন হয়। আর কোথা থেকে আপনার এমআরসিওজি পার্ট 1 কোশ্চেন হয় না, ইভেন এমআরসিওজি পার্ট 2 তেও কোশ্চেন হয় না। এই ম্যানেজমেন্ট রিলেটেড থেকেই পোস্টপার্টাম হিমোরেজে সবচেয়ে বেশি কোশ্চেন হয়। এখন এরপর যদি আরো অ্যাডভান্স কোনো কিছু জানতে চান যে অ্যান্টিপার্টাম হিমোরেজ থেকে আরো কিছু পড়বো কিনা, রিসেন্ট আমাদের হচ্ছে এমআরসিওজি পার্ট 2 তে অনেক বেশি যে কোশ্চেনটা আসতেছে সেটা হচ্ছে আপনার লো লাইং থেকে আপনার হচ্ছে আপনার প্লাসেন্টা প্রিভিয়া বা লো লাইং যদি আমরা পেয়ে থাকি, তাহলে আমরা তাকে কিভাবে স্টেপ ওয়াইজ ম্যানেজমেন্ট করি। সেই হিসাবে আমি আমার পরে একটা বক্স আপনাদেরকে দিয়েছি জাস্ট বোঝার জন্য। আপনাদের এটা পড়তে হবে এরকম কোনো ধরনের ম্যান্ডেটরি না, জাস্ট স্টেপ ওয়াইজটা মনে রাখতে পারেন, অথবা আমি যেভাবে আপনি লিখে রাখছি এটাও আপনি মনে রাখতে পারেন, যেটা আপনার জন্য সুবিধা হবে। এখন সেটা আমরা কিভাবে পড়বো, পড়ার সময় আমাদের কিছু পয়েন্ট পয়েন্ট আকারে মনে রাখতে হবে। যে আমার কাছে 18 থেকে 21 সপ্তাহ জেস্টেশনে একটা পেশেন্ট আমার কাছে আসলো, পেশেন্টের ডায়াগনোসিস হয়েছে যে আপনার লো লাইং প্লাসেন্টা, আমি আর প্রথমেই বলছি ইকুয়াল অর মোর দেন 20 millimeter from the os, this is normal placenta. Less than 20 millimeter from the internal os, this is the low lying placenta. Covering the internal os, this is the placenta previa. তাহলে 18 থেকে 21 সপ্তাহে আমরা ট্রান্স অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ডে আমরা লো লাইং অথবা প্লাসেন্টা প্রিভিয়া পেলাম। যদি পেশেন্টের এই দুইটা ইন্ডিকেশন, যদি আপনি খুব অ্যাডভান্স হন, আপনি খুব সুন্দর করে নিয়মিত পড়তেছেন, তাহলে এটাই এই বক্সটা আপনি মনে রাখতে পারেন। যদি খুব কঠিন কোশ্চেন হয় তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না। তাহলে একটা আমরা নর্মালি ট্রান্স অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড করব সব জায়গায় রিগার্ডলেসলি। দুইটা কন্ডিশন আছে যে ক্ষেত্রে আমরা ট্রান্স ভ্যাজিনাল আল্ট্রাসাউন্ড করব, একটা হচ্ছে পোস্টেরিয়র প্লাসেন্টা আর একটা হচ্ছে হাই বিএমআই। যে কোনো একটা থাকলে সেক্ষেত্রে আমরা ট্রান্স ভ্যাজিনাল আল্ট্রাসাউন্ড করব। এখন আল্ট্রাসাউন্ড পাওয়ার করার পরে আমরা দুই ভাগে ভাগ করব। একটা পেশেন্ট আমার কাছে আসলো যে পেশেন্ট পোস্টেরিয়র প্লাসেন্টা আছে অথবা অ্যান্টেরিয়র প্লাসেন্টা আছে কিন্তু কোনো ধরনের সি সেকশন নাই। আরেকটা পেশেন্ট আমার কাছে আসলো যার অ্যান্টেরিয়র প্লাসেন্টা আছে, প্রিভিয়াস সি সেকশন আছে, অথবা তার প্রিভিয়াস কোনো ধরনের প্লাসেন্টা একটা স্পেকট্রামের হিস্ট্রি আছে, যে কোনো একটা আছে। এইভাবে আমরা দুইটা কেস পাইলাম। যে পেশেন্টের কোনো সি সেকশন নাই, কোশ্চেন যেটা হয় 18 থেকে 21 সপ্তাহে যখন আমি পেলাম যেটা লো লাইং বা প্লাসেন্টা প্রিভিয়া, এটা আমি কখন আবারও আল্ট্রাসাউন্ড করে কনফার্ম করব, এটা হচ্ছে 32 সপ্তাহ। এই সপ্তাহটা কোশ্চেনে আসে। আমি 18 থেকে 21-এ পেলাম বা অ্যানোমালি স্ক্যানে পেলাম, আমি কখন আবার কনফার্ম করব, 32 সপ্তাহ জেস্টেশনে করব। একই নর্মালি ট্রান্স অ্যাবডোমিনাল, ওই দুইটা কন্ডিশনে ট্রান্সভ্যাজানাল। এবং আমরা যদি দেখি যে পেশেন্টের এখন পর্যন্ত আপনার 32-এ এসেও তার হচ্ছে অ্যাসিম্পটোমেটিক প্লাসেন্টা প্রিভিয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা 34 থেকে 36 থেকে স্টেরয়েড দেব। 36-এ রিপিট করব যে তার কোনো ধরনের আপনার আহ মানে পজিশন চেঞ্জ হয়েছে নাকি সেম পজিশনে আছে। যদি সেম পজিশনে থাকে তারপর আমরা তাকে 36 থেকে 37-এর মধ্যে ডেলিভারি করাবো। তাহলে কোশ্চিন আসবে কিভাবে, আমি এত বড় বক্স বললাম, আপনার কোশ্চিনটা আসবে কিভাবে। আপনি প্রথমে 18 থেকে 21-এ পাইছেন, এর পরবর্তীতে আপনি কখন কনফার্ম করবেন, 32 সপ্তাহে। 32 সপ্তাহে যদি সেম থাকে তাহলে আপনি আবার কখন করবেন, 36 সপ্তাহে। এবং আপনার স্টেরয়েড কখন দিবেন, 34 থেকে 36, ডেলিভারি কখন করাবেন, 36 থেকে 37। আপনার মুড অফ ডেলিভারি কি হবে, সি সেকশন। আমি সবকিছু স্টেপ ওয়াইজ করে দিয়েছি, আপনারা সেভাবেই পড়তে পারবেন। যদি এখন অ্যাসিম্পটোমেটিক লো লাইং প্লাসেন্টা থাকে, তাহলে সেই ক্ষেত্রেও আমরা রিপিট আল্ট্রাসাউন্ড করব 36 সপ্তাহে। এবং যদি আপনার এখন পর্যন্ত সেম থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যাকর্ডিং টু লো লাইং প্লাসেন্টা ডেলিভারি, মুড অফ ডেলিভারি, পেশেন্ট কন্ডিশন, ইন্ডিভিজুয়াল ডিসিশন নিব। তাহলে আপনার 18 থেকে 21, 32, 36 এই সিকোয়েন্সটা আপনারা মনে রাখবেন। আর যদি এই দুটো হচ্ছে আপনার অ্যাসিম্পটোমেটিক, এখন তো সিমটোমেটিক হয়, যদি সিমটোমেটিক হয় তাহলে সেই ক্ষেত্রে পেশেন্টকে আমরা স্টেরয়েড দেবো 34-এ এবং আমরা 34 থেকে 36-এর মধ্যে তাকে আমরা ডেলিভারি করাবো, এটা একটা। আর যদি আমরা দেখি যে 32-এ এসে আপনার নর্মাল প্লাসেন্টা হয়ে গেছে, তাহলে আপনার রুটিন অ্যান্টিনেটাল কেয়ারে চলে যাবে, আর কোনো কিছু করতে হবে না। আর যদি পেশেন্টের আপনার যে সেকেন্ড সেকশন ছিল যে আপনার প্রিভিয়াস প্লাসেন্টা অ্যাক্টিভ স্পেকট্রাম আছে, অথবা আপনার আপনার অ্যান্টেরিয়র প্লাসেন্টার সাথে আপনার প্রিভিয়াস সি সেকশন আছে, যেটা আমরা প্রথমে বলেছিলাম যে যাদের হচ্ছে আপনার অ্যান্টেরিয়র প্লাসেন্টা প্রিভিয়া থাকে এটা হাই রিস্ক।
তো এই ক্ষেত্রে এদেরকে আমরা আল্ট্রাসাউন্ড করব যে প্লাসেন্টা অ্যাক্টিভেটেড স্পেকট্রাম আছে কিনা। এটা করার পরে কখন করব? এটা 28 সপ্তাহে করব। এটা যাদের সেকেন্ড কোশ্চেন, কিন্তু এটা যাদের আপনার প্রিভিয়াস প্যাচ আছে অথবা যাদের অ্যান্টোপ্লাসেন্টা প্রিভিয়া প্লাস আপনার সি সেকশন আছে, এদের ক্ষেত্রে আমরা 28 সপ্তাহে আপনার হচ্ছে আল্ট্রাসোনো করব, 2D আল্ট্রাসোনোগ্রাফি উইথ কালার ডপলার। সেখানে যদি আমরা কোনো কিছু না পাই, আপনার কোনো ধরনের প্লাসেন্টা একটা স্পেকট্রাম নাই, তাহলে সেক্ষেত্রে আপনার নর্মাল প্লাসেন্টা যেটা আছে সেখানে আপনার এতক্ষণ ধরে যা পড়লাম যে 32-36 ওই প্রোফার্মাতে চলে যাব। আর যদি আমরা প্লাসেন্টা একটা স্পেকট্রাম পেয়ে থাকি আল্ট্রাসোনোতে, তাহলে তাকে আমরা স্পেশালিস্ট সেন্টারে রেফার করে দিব। এটা একটা গেম চেঞ্জার হতে পারে যদি আপনারা স্টেপ ওয়াইজ মনে রাখতে পারেন। 32-36 আর এখানে আপনার পাওয়ার পরে 28 একটা কালার ডপলার করব, যেটা এতক্ষণ থেকে বলছিলাম যে পোস্টপার্টাম হিমোরেজে আসবেই ম্যানেজমেন্ট। আমি ম্যানেজমেন্টটা আপনার সবসময় এখান থেকে পড়বেন, যেটা আমি দিয়েছি, এটা রিসেন্ট গাইডলাইন। এবং আপনার এখানে যেভাবে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড করে দিয়েছি, আপনার এভাবে এটাকে দেখতে পারবেন। এবং একটা কোশ্চেন যেটা আসে, একটা পেশেন্ট আমাদের এভাবে দিয়ে দেয় যে একটা পেশেন্ট আমাদের কাছে আসছে মেজর অবস্টেটিক হিমোরেজ, ডেফিনেশন কিন্তু মিলতে হবে। মানে কি মেজর? মোর দেন 1000 ml। আমাকে বললো যে 250 ml, 300 ml, তাহলে কিন্তু এটা আপনার পিপিএইচ এর ম্যানেজমেন্টে ঢুকবে না। আপনাদের খেয়াল রাখতে হবে যে মেজর অবস্টেটিক হিমোরেজি হতে হবে, মানে লস গ্রেটার দেন 1000 ml হতে হবে। অথবা পেশেন্ট আমার কাছে আসছে কন্টিনিউ অবস্টেটিক হিমোরেজ হচ্ছে মেজর, অথবা পেশেন্ট শকে চলে গেছে, তার ক্ষেত্রে আমরা এই ম্যানেজমেন্ট দিব। ফার্স্ট লাইন, কল ফর হেল্প। পেশেন্ট আমার কাছে আসছে, আমি রিসিভ করছি, কল ফর হেল্প, দিস ইজ দ্য ফার্স্ট। দেন আমি তাকে রিসাসিট করব, এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন। অনেক সময় এমার্জেন্সি পার্ট পেতে দেখা গেছে যে আপনার অক্সিজেনের লেভেল জানতে চেয়েছিল, সেই ক্ষেত্রে আপনার 15 লিটার দিয়ে আমরা শুরু করে থাকি, আপনি জাস্ট জেনে রাখতে পারেন। এছাড়া আমরা ফ্লুইড দিব, ফ্লুইড আমরা হচ্ছে 2 লিটার ক্রিস্টালয়েড, 1.5 লিটার কলয়েড দিব। ব্লাড ট্রান্সফিউশন দিব, সাথে আপনার ব্লাড প্রোডাক্ট যেমন হচ্ছে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, প্লেটলেট, ক্রায়োপ্রিসিপিটেট, ফ্যাক্টর 7 অ্যাক্টিভেটেড যেটা আছে সেটা আমরা দিব। তাহলে এগুলো সবগুলো স্টেপ ওয়াইজ, রিসাসিটেশন, অক্সিজেন, আপনার ফ্লুইড, ব্লাড ট্রান্সফিউশন। যদি আপনার এমার্জেন্সি গ্রুপ স্পেসিফিক থাকে তাহলে গ্রুপ স্পেসিফিক, আর গ্রুপ স্পেসিফিক না থাকলে আর ও নেগেটিভ দিব। এবং যখন গ্রুপ স্পেসিফিক আসবে তখন সেটাকে আপনার আপনার শুরু করে দিতে হবে। পাশাপাশি ব্লাড প্রোডাক্ট, পেশেন্টকে গরম রাখতে হবে এবং সিমালটেনিয়াসলি আপনার ইনভেস্টিগেশনে পাঠাবো, 2টা ক্যানুলা করব এবং পাশাপাশি মেডিকেল ম্যানেজমেন্ট শুরু করে দিব। ইউটেরাইন আপনার হচ্ছে ফান্ডাসকে রাব করব ফার্স্ট, দেন ব্লাডার এমটি করা হবে, অক্সিটোসিন 5 ইন্টারন্যাশনাল ইউনিট স্লো আইভি দিব, দেন সেকেন্ড আর্গোমেট্রিন 0.5। অনেক সময় আপনার ভ্যালু দেয় 0.5 মিলিগ্রামে না দিয়ে আপনার 5 মিলিগ্রাম দিতে পারে, তো এগুলো আপনি খেয়াল রাখতে পারেন যদি বেশি কঠিন কোশ্চেন হয়। অক্সিটোসিন দিব ইনফিউশন, সাথে আপনার কার্বোপোস্ট 0.25, কার্বোপোস্ট আপনার হচ্ছে 0.5 ইন্টারমাইমেট্রিয়াল, পাশাপাশি আপনার মিজোপ্রোস্টল এবং আলটিমেটলি ট্রেনাইজেমিক অ্যাসিড, যেটা আমি আপনাকে অলরেডি স্টেপ ওয়াইজ বলে দিয়েছি। এরপরে আরেকটা কোশ্চেন আসে যেটা পোস্টপার্টাম হিমোরেজ থেকে জানতে হয়। একটা পেশেন্ট আমার কাছে আসলো, আসার পরে আমি পেশেন্টকে আপনার মেডিকেল ম্যানেজমেন্ট শুরু করা হয়েছে, পেশেন্টের আমরা ইউটেরাসে হাত দিয়ে দেখি যে হ্যাঁ আপনার ইউটেরাইন কন্ট্রিউ যেটা আছে সুন্দর করে, ইউটেরাইন কন্ট্রাকশনটা খুব সুন্দর আছে। মানে কি আপনার টোনেসিটি আছে, টোনেসিটি আছে কিন্তু তার ব্লিডিং হচ্ছে, টোনেসিটি আছে কিন্তু তার ব্লিডিং হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? টোনেসিটি আছে কিন্তু ব্লিডিং যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে পেশেন্টকে আমাদের এক্সামিনেশন করতে হবে যে কোনো ধরনের আপনার লোকাল জেনিটাল ট্রমা আছে কিনা, অথবা কোনো ধরনের সার্ভাইকাল ট্রমা আছে কিনা, এগুলো আমাদের চেক করতে হবে। সেই ক্ষেত্রে আপনার 2টা অপশন থাকে অপশনে, একটা হচ্ছে আপনার এক্সামিনেশন আন্ডার অ্যানাস্থেসিয়া ইন থিয়েটার, এক্সামিনেশন আছে ইন এক্সামিনেশন ইন রুম, লেবার রুম। তাহলে আপনি কোন সময় লেবার রুম দিবেন আর কোন সময় ওটি দিবেন, এটা একটা বিষয়। যদি পেশেন্ট ব্লিডিং হচ্ছে কিন্তু পেশেন্ট স্টেবল, ব্লিডিং হচ্ছে কিন্তু ম্যাসিভ ব্লিডিং না, তাহলে এই ক্ষেত্রে আপনি রুমে করতে পারেন। কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে যদি একদম বলা হয় যে অ্যাকুরেট, মোস্ট স্পেসিফিক, মোস্ট অ্যাকুরেট, এরকম কোনো অ্যাডজেক্টিভ দিয়ে দেয় তাহলে অবশ্যই সেটা ওটি হবে। এছাড়া পেশেন্ট যদি আনস্টেবল হয়ে থাকে, পেশেন্টের যদি ম্যাসিভ ব্লিডিং হয়ে থাকে, তাহলে অবশ্যই এক্সামিনেশন আন্ডার অ্যানাস্থেসিয়া ইন ওটি। দিস ইজ ওয়ান অফ দ্য কোশ্চেন। ওকে, নেক্সট হচ্ছে আপনার কোন ধরনের অ্যাবনর্মালিটিসটা চেক করতে পারেন। আপনার হচ্ছে ইন্টারইউটেরাইন বেলুন ট্যাম্পোনেট আমাদের সেকেন্ড, ব্রিজ সুচার, ইন্টারভেনশনাল রেডিওলজি সম্পর্কে এমার্জেন্সি পার্ট 1 কোনো কোশ্চেন আসে না।
এছাড়া আপনার স্টেপ ওয়াইজ ইউটেরাইনারি ডিভাসকুলারাইজেশন, মানে একটা প্রথমে আপনার ইউটেরাইনারি একটা, তারপর ডাবল ইউটেরাইনারি, দেন ওভারিয়ান আর্টারি, দেন ইন্টারনাল আইলিয়াক আর্টারি, স্টেপ ওয়াইজ। এবং আপনার লাস্ট রিসোর্ট হচ্ছে হিস্টেক্টমি এবং ইউটেরাইনারি এম্বোলাইজেশন সম্পর্কেও আপনার এমআরসি যে পার্ট ওয়ানে কোনো কোশ্চেন আসে না। এবং আলটিমেটলি পেশেন্ট যদি আরো ডিটোরিয়েট করে তাহলে সেক্ষেত্রে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে নিয়ে আমাদের ফার্দার মোর আপনাদের হচ্ছে লাইফ সেভিং মেজারমেন্ট নিতে হবে। এটা হচ্ছে ওভারঅল আপনার হচ্ছে পোস্টপার্টাম হিমোরেজ থেকে। আশা করি আপনি হচ্ছে এটা এভাবে যদি পড়েন, মানে একদম গুছাই নিয়ে পড়তে পারেন, তাহলে এই দুই সেকশন থেকে কোনো কোশ্চেন মিস যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই তো মোটামুটি। এখন তো মনে হয় কেউ আপনার অলরেডি নেই। যদি হচ্ছে আপনাদের কোনো প্রশ্ন থেকেও থাকে বা আপনারা বুঝতে পারছেন না বা আরো কিছু জানতে চান, তাহলে সেই ক্ষেত্রে আমাকে পার্সোনালি অথবা আপনার ভিডিওর নিচে আপনারা আছে কোশ্চেন করলে আমি তার উত্তর দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।